নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। মমতা শিল্প সম্মেলনে নরেন্দ্র মোদী, বিশ্ব বাণিজ্য সম্মেলনে উদ্বোধন করতে মোদীকে আমন্ত্রণ। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত সেই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং নরেন্দ্র মোদী তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন, কি বলবেন? একদমই, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু এক ঢিলে দুটো পাখি মেরেছেন। তুমি যদি দেখো যে রাজনৈতিকভাবে আজকে তার এই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ, রাজনৈতিকভাবে এর অনেকগুলি দিক রয়েছে। একদিকে তিনি রাজ্য বিজেপিকে দুর্বল করে দিলেন, রাজ্য বিজেপির নেতাদের রাজনৈতিক প্রচারের ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়াবে। তার কারণ খুব স্বাভাবিকভাবেই কংগ্রেস, সিপিএম এক্ষেত্রে যে তাদের পুরনো যে উক্তি কোট আনকোট দিদি মোদি সেটিং, সেই প্রসঙ্গ চলে আসবে এবং রাজ্যের শিল্প সম্মেলনে, শিল্প বাণিজ্য সম্মেলনে প্রধানমন্ত্রীর উপস্থিতি এই দিক থেকে দেখতে গেলে ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়াবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু কংগ্রেসের সঙ্গে তার দূরত্বের একটি ইঙ্গিত দিয়েছেন এবং তিনি বলেছেন যে প্রতিবার দিল্লি এলেই সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা আছে নাকি। এর এই আবহে তুমি যদি দেখো যে শিল্প বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো, বিএসএফ ইস্যুতে প্রধানমন্ত্রীর কাছে যাওয়া, বিএসএফ ইস্যুতে তার কাছে দাবি জানানো এবং বিএসএফ এর যে এখতিয়ার বাড়ানোর সিদ্ধান্তে যে প্রত্যাহার করে নেওয়ার আর্জি, এর পাশাপাশি আচমকা তাকে নিমন্ত্রণ জানানো এবং প্রধানমন্ত্রী রাজি হয়ে যাওয়া। একেবারে অনেক ধন্যবাদ রাজীব। हमारा जो बीजीबीएस होगा 20-21 अप्रैल में कलकत्ता में, और बीजीबीएस कॉन्फ्रेंस में हम प्राइम मिनिस्टर को इनवाइट किया है टू इनॉग्रेट द कॉन्फ्रेंस। पीएम ने क्या बोला? कब है सम्मेलन? 20-21 अप्रैल पीएम ने एक्सेप्ट किया है इनविटेशन। বাণিজ্য সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ, মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দিলীপ ঘোষ কি বলেছেন আমরা শোনাবো। এটা মমতা ব্যানার্জি বলেছেন, প্রাইম মিনিস্টার কি বলেছেন যে আমি যাচ্ছি? হাওয়া গরম করা হচ্ছে। যদি আসেন ভালোই হবে। পশ্চিমবঙ্গের দুর্দশা মোদির হাত দিয়েই মুক্তি হবে। মোদি হয়তো মুমকিন হয়, তাছাড়া উপায় নেই। আমরা চাই উনি আসুন, একদিন ডাকা হয়নি কেন? কারণ মমতা ব্যানার্জির কোনো ক্রেডিবিলিটি নেই, আইন শৃঙ্খলা নেই, কোনো শিল্প এখানে আসতে চায় না। তাই মোদির ইমেজকে কাজে লাগিয়ে এখানে ইন্ডাস্ট্রি করার চেষ্টা করা যায়। মোদির ইমেজকে কাজে লাগিয়ে লগ্নি টানার চেষ্টা, এমনটাই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সৌগতদা, কি বলবেন আপনি? আমি বলবো, লোকের বচন নিয়ে অত চিন্তা করা উচিত। দিলীপ ঘোষ অজ্ঞ এবং দক্ষ, কিন্তু কোনদিন কোন রাজ্যে কেন্দ্রীয় সরকারে ছিলেন না। যুক্তরাষ্ট্র কাঠামোতে কোন ক্ষেত্রে কেন্দ্র আর রাজ্যকে একসাথে কাজ করতে হয়। মমতা ব্যানার্জি গত 5 বছর ধরে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট করছে, বাংলায় বিনিয়োগ এবং পুঁজি আনার জন্য, নতুন শিল্প আনার জন্য। সেখানে যদি প্রধানমন্ত্রী আসেন তাহলে নিশ্চয়ই বাংলার ক্ষেত্রে ভালো হবে। এর আগে অরুণ জেটলি এসছেন ইংল্যান্ড থেকে, আমার মনে হয় গ্রেট ব্রিটেন থেকে প্যাটেল এসেছিলেন, তিনি এখন ওখানকার স্বরাষ্ট্রমন্ত্রী। বেশ বেশি সব লোককে যাতে লোক নিয়ে আসে, সম্মানিত প্রতি বছর আসে এবং আরো দেশের বড় বড় শিল্পপতিরা আসে। বাংলার স্বার্থ এটা বলছেন। নরেন্দ্র মোদীকে দেখেছি, তো আমরা ব্যক্তিগত বিজেপির বিরোধিতা ছেড়ে দিচ্ছে না। মুখ্যমন্ত্রী একটা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে দেশের প্রধানমন্ত্রীকে দেখেছেন। মোদী এখনো 3 বছর প্রধানমন্ত্রী আছে। সৌগতদা, দিলীপ ঘোষ কিন্তু বলছেন যে মোদির ইমেজকে কাজে লাগিয়েই লগ্নি টানার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদির ইমেজ দেখে তো কেউ বিনিয়োগ করে না। বাংলায় যদি পরিকাঠামো থাকে, বিনিয়োগের পরিবেশ থাকে, তাহলেই শিল্পপতি আসবে। সেখানে প্রধানমন্ত্রী থাকলে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটটা পরিপূর্ণতা পাবে।
দিলীপ ঘোষ মোদীর ইমেজ নিয়ে তার মোদীওকে খুব বার্তা দেন বলে আমার মনে হয়। করছেন মমতা ব্যানার্জি একটা কাজ করছেন। বেশ, ধন্যবাদ সৌগত দা। এরই পাশাপাশি আমরা যোগাযোগ করেছিলাম প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে, তিনি কি বলেছেন শোনাবো। আলোচনা করতে হলো দিল্লিতে, মোদীকে দিয়ে বাংলায় শিল্প বিপ্লব করাবে দিদি ভাই আমাদের। যে মোদীর ভুল শিল্পনীতির জন্য সারা ভারতবর্ষ থেকে বড় বড় শিল্পপতিরা ভারতবর্ষ ছেড়ে পালাচ্ছে, তা মোদীকে নিয়ে যে বাংলা আপনি কোন শিল্প বিপ্লব করবেন, বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে জানতে চাই। আর নরেন্দ্র মোদীকে তুষ্ট করার জন্য, তাকে খুশি করার জন্য বাংলা শিল্প সম্মেলনে আহ্বান জানাচ্ছেন। হয়তো আগামী বছর দেখবো কালী পুজোর পর ভাইফোঁটাতে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছে বাংলার দিদির কাছে ফোঁটা নিতে। আপনাদের জানিয়ে রাখি যে বিএসএফ এর এখতিয়ার ক্ষমতা বৃদ্ধি প্রত্যাহার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো। हमारा देश में फेडरल स्ट्रक्चर को जबरदस्ती करना नहीं, लेकिन फेडरल स्ट्रक्चर को स्ट्रॉन्ग करने का बात है। और बीएसएफ को ज्यादा पावर देने से लॉ एंड ऑर्डर जो स्टेट सब्जेक्ट है, लॉ एंड ऑर्डर के साथ कॉन्फ्रंटेशन होता है। कि आपने देखा बीएसएफ हमारा उधर में बहुत सारे गोली चला दिया। अगर स्टेट से ज्यादा मदद अपने मांगने चाहते हैं तो स्टेट आपको मदद करने के लिए देश का हित में क्यों है। फेडरल स्ट्रक्चर को अननेसेसरीली डिस्टर्ब करना ठीक नहीं है। और बीएसएफ को जो आप जो कानून बनाया, वो कानून को आप विड्रॉ करिए। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করা কোনোভাবেই উচিত নয়, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে, কি বলেছেন শোনাবো। सेंट्रल स्टेट रिलेशन, फेडरल स्ट्रक्चर, पॉलिटिकली आपका साथ हम लोग को जो भी डिफरेंस है, पॉलिटिकली डिफरेंसेस रहेगा ही। पॉलिटिकल डिफरेंस, आपका पार्टी का पॉलिटिकल आइडियोलॉजी अलग है, हमारा पार्टी का पॉलिटिकल आइडियोलॉजी अलग है। लेकिन ऐसा ना हो कि हमारा स्टेट सेंटर का रिलेशन इसमें कोई असर पड़े। तो इसी के लिए स्टेट का डेवलपमेंट होने से सेंट्रल का डेवलपमेंट होता है। বিকেল 5টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের ঠিক আগেই অর্থাৎ দুপুর 3:30 নাগাদ সুব্রমণিয়াম স্বামীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেন। তিনি ঠিক কি বলেছিলেন আমরা শোনাবো। सर सिक्योरिटी हटो हट जाओ यहाँ से। अगर सुब्रमण्यम स्वामी इज ए सीनियर पर्सन, इज ए बीजेपी एमपी, अगर उन्होंने हमारे साथ भेंट करने के लिए अगर उन्होंने आग्रह प्रकाश करते हैं तो मीट करना क्या खराब होता है। यू कैन मीट एनीबॉडी इफ एनीबॉडी इज इंटरेस्टेड टू मीट यू। व्हाट इज द हार्म? पॉलिटिकल डिफरेंसेस मे बी, बट देयर आर सो मेनी इंपॉर्टेंट पर्सनालिटीज देयर, यू फॉरगेट द पॉलिटिक्स, वी मीट इच अदर। আরো 4 মাস বিনামূল্যে রেশন 2022 সালের মার্চ পর্যন্ত এবং জল্পনার অবসান ঘটিয়েই ঘোষণা করেছে কেন্দ্র। আর যা নিয়ে ফের তুঙ্গে তরজা। করোনাকালে গত বছর লকডাউনের পর প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা শুরু করে কেন্দ্র। বিনামূল্যে 5 কেজি করে খাদ্যশস্য অর্থাৎ চাল গম দেওয়া শুরু হয় দেশ জুড়ে। 30শে নভেম্বর পর্যন্ত প্রকল্পের মেয়াদ। সম্প্রতি কেন্দ্রীয় খাদ্য সচিব জানান দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াচ্ছে। খোলা বাজারেও খাদ্যশস্য বিক্রি হচ্ছে। প্রকল্পের মেয়াদ বৃদ্ধির কোনো প্রস্তাব এখনো আসেনি। কেন্দ্রীয় খাদ্য সচিব সুধাংশু পাণ্ডের এই মন্তব্যে বাড়ে জল্পনা। তাহলে কি এবার বিনামূল্যে রেশন বন্ধ করতে চলেছে মোদী সরকার? জল্পনার অবসান বুধবার। আরো 4 মাস বিনামূল্যে রেশন পাওয়া যাবে। কেন্দ্র জানিয়ে দিল 2022 সালের মার্চ পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়া হবে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। कोविड-19 महामारी के चलते जो प्रधानमंत्री गरीब कल्याण अन्न योजना के माध्यम से 5 किलो गेहूं या चावल लगभग 15 महीने तक देश के करोड़ों को देने का काम किया है, उसमें दिसंबर 2021 से लेकर मार्च 2022 तक 4 महीने के लिए बढ़ाने का निर्णय किया गया है।
ইদানিংকালে পেট্রোল ডিজেলের দাম কমাতে উৎপাদন শুল্ক কমিয়েছে কেন্দ্র, তারপর চাপে প্রত্যাহার করেছে 3 কৃষি আইন। এবার বিনামূল্যে রেশনের মেয়াদ বৃদ্ধি, বিরোধীরা কটাক্ষ করে বলছে এই সবই ভোটের আগে ভেট। এগুলো তো সব আমাদের চাপে হচ্ছে। কেন্দ্রীয় সরকার মূলত জনবিরোধী নীতির উপর চলে। বলেছিল এটাকে শেষ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে, সঙ্গে সঙ্গে সৌগত রায় প্রতিবাদ করেন, তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করে, এবং আমরা এও জানিয়ে দিই ওরা যদি বন্ধ করে আমরা তাহলে চালাবো। ভারতবর্ষের এই প্রথম সরকার যেই বিপরীত অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও কোনো জনহিতকর প্রকল্পকে কাটল করেনি। নরেন্দ্র মোদী দেখিয়ে দিয়েছেন কিভাবে প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো যায়, গরিব মানুষের পাশে দাঁড়ানো যায়। সামনের বছর উত্তরপ্রদেশ, পাঞ্জাব সহ বেশ কয়েকটি রাজ্যে ভোট। তার আগে মোদী সরকারের এই বিনামূল্যে রেশনের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলেই মত পর্যবেক্ষকদের একাংশের। নিউজ 18 বাংলা। এবার টার্গেট হরিয়ানা। মোদী বিরোধী লড়াইয়ে এরপর হরিয়ানা যেতে চান দিল্লিতে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি বিরোধী লড়াইকে আরো জোরদার করার বার্তা। তৃণমূলে যোগ দিলেন কীর্তি আজাদ, অশোক তানওয়ার এবং পवन ভার্মা। दिल्ली, हरियाणा, राजस्थान, पंजाब एक ही है, कोई डिफरेंस नहीं है। तो मैं भी जितना जल्दी अशोक जी मेरे को बुलाएंगे इतना जल्दी हम हरियाणा में आएंगे। ত্রিপুরা, গোয়ার পর এবার হরিয়ানাতেও নজর তৃণমূলের। মঙ্গলবারই তৃণমূলে যোগ দিলেন হরিয়ানার প্রাক্তন কংগ্রেস নেতা অশোক তানওয়ার। হরিয়ানার প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অশোক যুব কংগ্রেসেরও সর্বভারতীয় সভাপতি ছিলেন। হরিয়ানার সিরসার প্রাক্তন কংগ্রেস সাংসদ। গান্ধী পরিবারের ঘনিষ্ঠ অশোক 2019 সালে কংগ্রেস ছাড়েন। ममता दीदी के नेतृत्व में आने वाले समय में मजबूत लड़ाई लड़ सकते हैं और ये भारतीय जनता पार्टी को मिलकर के हम शिकस्त दे सकते हैं। বিজেপি থেকে কংগ্রেস হয়ে এবার তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। आदरणीय दीदी के नेतृत्व में मैं देश की सेवा करने का, देश के लिए काम करने का जो उन्होंने एक शपथ लिया है, उसमें उनके साथ कदम से कदम मिलाकर आगे चलने का प्रयास करता रहूंगा। 1983 সালের বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য কীর্তি। বিহারের দারভাঙ্গা থেকে 3 বারের বিজেপি সাংসদ। 2019 সালে কংগ্রেসে যোগ দেন কীর্তি। কীর্তির পাশাপাশি মঙ্গলবার তৃণমূলে যোগ দিলেন বিহারের আর এক নেতা পवन ভার্মা। অবসরপ্রাপ্ত আইএফএস অফিসার ভার্মা প্রাক্তন জেডিইউ নেতা নীতিশ কুমারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। ममता जी में वो सार्थक नेतृत्व है जिसके साथ मैं जुड़ सकता हूं, इसलिए मैंने किया। মোদী বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই আস্থা। মঙ্গলবার দিল্লিতে তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করেন গীতিকার জাভেদ আখতার এবং বাজপেয়ী ঘনিষ্ঠ বলে পরিচিত সুধীন্দ্র কুলকার্নিও। নিউজ 18 বাংলা। পুরো ভোটের মুখে ত্রিপুরা বিজেপির অন্দরে কোন্দল চরমে। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে সরব আগরতলার বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন, যাকে অস্ত্র করতে দেরি করেনি তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক যে সৌজন্যতা, আমাদের রাজ্যের যে সংস্কৃতি, কৃষ্টি, যে উৎসবের মেজাজে ভোট হতো, সেগুলো কিন্তু এখন ভাটা পড়ছে এবং সারা ভারতবর্ষে ত্রিপুরাকে বর্তমানে অন্যভাবে চিনতে শুরু করেছে। হিম্মত থাকলে সুদীপ রায় বর্মনকে বহিষ্কার করে দেখাক, তাহলে বুঝবে একটা মুরদ আছে। বিজেপি শাসিত ত্রিপুরায় বৃহস্পতিবার পুরো ভোটে ত্রিপুরা এমনিতেই গরম। তৃণমূল বিজেপি মুখোমুখি। এরই মাঝে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে নিশানা করে বিজেপির অস্বস্তি বাড়ালেন পদ্ম শিবিরেরই বিধায়ক সুদীপ রায় বর্মন। একটা সময় সিপিএম এর গুন্ডারা যারা ছিল, তারা আজকে বিজেপির হয়ে এদের উপর আক্রমণ হচ্ছে। আই স্পিক ফর ইননিউমারেবল থাউজেন্ডস এন্ড ল্যাক্স অফ বিজেপি কার্যকর্তাস টুডে, যে দিস হুলিগানস আর ব্রিংিং ব্যাড নেম ফর দ্য পার্টি এন্ড ফর আওয়ার ন্যাশনাল লিডার্স। আগরতলার বিজেপি বিধায়কই বিপ্লব দেবের সরকারকে নিশানা করছেন। ভোট বাজারে একে অস্ত্র করতে দেরি করেনি তৃণমূল। বিজেপির ভেতর থেকে বলছে এখানে উন্নয়ন নেই, এখানে শুধু সন্ত্রাস চলছে, অপশাসন চলছে। নেতৃত্বকে বলার পরেও কোনো কাজ না হওয়ায় শেষ পর্যন্ত সাংবাদিক বৈঠক দেখে সরাসরি মানুষের কাছে বিজেপির বিবেকের ভূমিকায় অভিনয় করতে হচ্ছে। Childish and paratroop leader and company, they have failed to understand. And when they understand,
it will be too late for them. এই রাজ্যের বিজেপির নেতৃত্ব শিশুমূলক নেতৃত্ব, অর্থাৎ মাথায় বসে আছে খোকা বিপ্লব আর খুকু প্রধান। এই খোকা কুকুর দল আসলে প্রধানত ডানপিটে হারমাদ এবং বজ্জাত, এইটা সুদীপ রায় বর্মন বলতে চেয়েছে। একে প্রতিপক্ষ তৃণমূলের আক্রমণ, অন্যদিকে ঘরের লোক সুদীপ রায় বর্মনের তোপ। ভোটের আগে জোড়া চ্যালেঞ্জের মুখে বিজেপি। ভোটের মাঝখানে তো আর কোনো ব্যবস্থা হবে না, কিন্তু সমস্ত বিষয়গুলির পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট বিশ্লেষণ সমস্তটাই দল করছে, কাজেই যথাসময়ে যথা ব্যবস্থা হবে। অবভিয়াসলি কঠোর পদক্ষেপ অন দ্য বেসিস অফ এভিডেন্স। যতটা বলছেন ওনার ব্যক্তিগত লাভালাভের বিষয়, এটা দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তৃণমূলের নেতারা যে সুরে কথা বলেছেন উনি ওই সুরে কথা বলছেন, এটা তৃণমূলে প্ল্যান করে করিয়েছে। একদা ত্রিপুরায় তৃণমূলের মুখ ছিলেন সুদীপ রায় বর্মন, তারপর ঘাসফুল ছেড়ে পদ্ম ফুলে। পুরো ভোটের আগে সেই সুদীপই যেন পদ্মের কাঁটা। ত্রিপুরা থেকে ক্যামেরায় সুব্রত জানা ও সুমন বসুর সঙ্গে আবির ঘোষাল ও সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। ইভিএম কম, তাই একদিনে রাজ্যের সব পুরসভায় ভোট সম্ভব নয়, আদালতে হলফনামা দিয়ে জানালো রাজ্য নির্বাচন কমিশন। প্রথম দফায় ভোট হোক শুধুমাত্র কলকাতা এবং হাওড়ায়। কোর্টে বলেছে রাজ্য, রাজভবন যদিও চায় ভোট হোক একদিনে। একই দাবি বিরোধীদের। রাজ্যে সমস্ত পুরসভায় একদিনে ভোট করাতে যত ইভিএম দরকার তত নেই। সোমবার হলফনামা দিয়ে কলকাতা হাইকোর্টে এমনই জানালো রাজ্য নির্বাচন কমিশন। বিজেপির তরফে দায়ের করা এই জনস্বার্থ মামলার প্রেক্ষিতে কমিশনের বক্তব্য, 112টি পুরসভায় একসঙ্গে ভোট করাতে 30,173টি ইভিএম দরকার। রাজ্য নির্বাচন কমিশনের হাতে রয়েছে 15,687টি। আদালতে জমা দেওয়া হলফনামায় একাধিক দফায় পুরো ভোট করানোর পক্ষে সওয়াল করেছে রাজ্য সরকারও। রাজ্যের বক্তব্য, করোনা পরিস্থিতিতে রাজ্যে 8 দফায় বিধানসভা ভোট করিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেই মডেলকে সামনে রেখেই একাধিক দফায় পুরো ভোট চায় রাজ্য। প্রথম দফায় 19 ডিসেম্বর ভোট হোক কলকাতা এবং হাওড়া পুরসভায়। রাজভবন যদিও চায় সব পুরসভায় ভোট হোক একসঙ্গেই। এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করেন রাজ্য নির্বাচন কমিশনার। সূত্রের খবর, রাজভবন চায় শুধু কলকাতা হাওড়া নয়, সব পুরসভাতেই ভোট হোক একসঙ্গে। পর্যাপ্ত পরিকাঠামো কেন নেই কমিশনের হাতে, সে প্রশ্নও তোলেন রাজ্যপাল। রাজ্যপাল ডাকতে পারেন, রাজ্যপালের এখতিয়ার একটা থাকে, আর বিরোধী দলের পার্টি প্রেসিডেন্ট বা নেতার এখতিয়ার আরেকটা জায়গায় থাকে। দুটোকে মিশিয়ে ফেললে চলবে না। ইলেকশন আধিকারিকে শেখালাম আর নিজে মানলাম না, এটা হয় না। নিজের আচারী ধর্ম পরের শেখাও। রাজ্যপালের মতো বিরোধীরাও চান ভোট বকেয়া রয়েছে রাজ্যের এমন সমস্ত পুরসভায় একদিনে নির্বাচন হোক। সোমবার কমিশনের ডাকা সর্বদল বৈঠকেও সেই দাবি তোলেন তাঁরা। শুধু কলকাতা আর হাওড়া করিয়ে দিলে সব পরিষেবা ঠিক হয়ে যাবে বাংলা, এটা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি। আর নিশ্চিতভাবে সব জায়গায় ইলেকশন হোক, এটা আমরা চাইছি। নির্বাচন করতে হবে সঠিক সময়ে। কিউতে বলা আছে 5 বছরের বেশি মেয়াদ থাকবে না, সেইটা কোনোটাই মান্যতা নির্বাচন কমিশন দিচ্ছে না। Preliminary first meeting of the State Election Commission in connection with the coming corporation election of Kolkata and Howrah. পুরভোট কবে হবে এখনো ঠিক নেই, তবে ভোট ঘিরে হাওয়া গরম। নিউজ 18 বাংলা। বুধেই সুখবর, শীতের মুড অফ কাটছে। কাল থেকেই রাজ্যে রাতের তাপমাত্রা কমবে। উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে। ভোরের দিকে হালকা ঠান্ডা, বেলা বাড়লেই বেশ গরম, হচ্ছে ঘাম। আবার রাতে ঠান্ডা ঠান্ডা ভাব, নিম্নচাপের কাঁটায় শীত এসেও আসছে না। অবশেষে সুখবর, আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার থেকেই রাজ্য জুড়ে রাতের তাপমাত্রা কমবে। সপ্তাহের শেষে কলকাতায় পারদ ছোঁবে 18 ডিগ্রির আশেপাশে। রাতের তাপমাত্রা আগামী 3 দিনে সেটা প্রায় 4 ডিগ্রি মতো সেলসিয়াস কমে যাওয়ার সম্ভাবনা, আর 26 তারিখ থেকে এটা 18-র কাছাকাছি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের 5 জেলায় দার্জিলিং, কালিম্পং, কুচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বুধবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরেও। আবহাওয়ার খামখেয়ালিপনায় বাড়ছে রোগ, ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি।
বেশি আক্রান্ত হচ্ছে বাচ্চারা। চিকিৎসকরা বলছেন শীতের শুরুতে সতর্ক থাকতে হবে। মাস্ক পরে বাইরে ঘোরাফেরা করুন। মাস্ক বায়ুবাহিত রোগের সংক্রমণ আটকায়। কান ঢাকা টুপি এবং মাফলার ব্যবহার করুন। শরীর খারাপ হলে ডাক্তার দেখান। এয়ার পলিউশন বাড়ার জন্য কি হচ্ছে, বাচ্চাদের শ্বাসজনিত অসুস্থতা যেগুলো সেগুলো বাড়ছে, যেমন ফ্লু বাড়ছে, নিউমোকক্কাল ডিজিজ যেগুলো সেগুলো বাড়ছে। সিজন চেঞ্জের জন্য যেটা প্রথম প্রিকশন হচ্ছে ফসিল ফুয়েল বার্ন করা বন্ধ করা। এই ওয়েদারটা কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া গ্রো করার জন্য একটা আদর্শ সময়। যদি মাত্র এই ধরনের যদি সিমটম থাকে, গলা ব্যথা, কাশি, একটু হালকা হালকা জ্বর, তাহলে অবশ্যই কিন্তু আপনারা কোভিডের টেস্টটাও করাবেন। বাচ্চাদের এই সময় খুব সহজেই একটু ঠান্ডা, ওয়েদার চেঞ্জের জন্য ঠান্ডা গরম লেগে যায়। তো আমরা বারবার যেটা বলি যে যতটা সম্ভব আপনারা একদম কোল্ড এক্সপোজারটা আটকাবেন। শীতের শুরুতে সাবধান, তারপর জমজমাট খাওয়া দাওয়া, ঘোরাফেরা ইচ্ছে মতো। ক্রিসমাস ও শীতের সনেট গুচ্ছ। নিউজ 18 বাংলা। মেলা আছে,